নমস্কার, আপনারা দেখছেন দা বাংলা টেক্সট বুক চ্যানেল। তো এই চ্যানেলে নিয়মিত ভিডিও আসছে। তো আজকে আলোচনা করব রবীন্দ্রনাথ ঠাকুরের স্মৃতিপত্র গল্পটি। রবীন্দ্রনাথ ঠাকুর বাংলা ছোট গল্পের ইতিহাসে অদ্বিতীয় নাম। তিনি অসংখ্য ছোট গল্প রচনা করেছেন। তো তার মধ্যে আজকে আলোচ্য বিষয় স্মৃতিপত্র গল্পটি, যেটি সবুজপত্র পত্রিকায় প্রকাশিত হয়েছিল। এই গল্পটি একটি নারীর প্রতিবাদের কাহিনী। তার অভিমানের সুরে তিনি পত্র লিখছেন তার স্বামীকে। দেখব এই লড়াই একটি একাকী মেয়ের লড়াই, একাকী নারীর লড়াই, যে লড়াইয়ে তিনি একাই সকলের সঙ্গে মনস্তাত্ত্বিক একটা ঠান্ডা যুদ্ধে অবতীর্ণ হচ্ছে এবং শেষে তার অভিমানের কাহিনী সে পত্রাকারে প্রকাশ করছে। তো সরাসরি আমরা স্থিরপত্র গল্পটি আলোচনা করব। এই প্রত্যেকটি লাইন, প্রত্যেকটি স্তবকের আলোচনা হবে। তাই যারা এই চ্যানেলটি নতুন দেখছেন অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তী আরও ভিডিও দেখার জন্য। গল্পটি পত্রাকারে লেখা। শুরু করছেন শ্রী চরণ কমলেশু। আজ 15 বছর আমাদের বিবাহ হয়েছে। আজ পর্যন্ত তোমাকে চিঠি লিখিনি। চিরদিন কাছেই পড়ে আছি, মুখের কথা অনেক শুনেছি। আমিও শুনে দিচ্ছি, চিঠি লিখবার মতো ফাঁকটুকু পাওয়া যায়নি। অর্থাৎ 15 বছর সংসার করছে, কিন্তু এই সংসার সে নিরুচ্চারিত ছিল, কোনোদিনই সে চিঠি লেখেনি। আজ লিখতে হচ্ছে, লিখতে বাধ্য হচ্ছে। কেন লিখছে পরবর্তী স্তবকগুলো পড়লে বোঝা যাবে। আজ আমি এসেছি তীর্থ করতে শ্রীক্ষেত্রে। তুমি আছো তোমার অফিসের কাজে। শামুকের সঙ্গে খোলসের যে সম্বন্ধ, কলকাতার সঙ্গে তোমার তাই। সে তোমার দেহ মনের সঙ্গেই এঁটে গিয়েছে। তাই তুমি অফিসে ছুটির দরখাস্ত করলে না। বিধাতা তাই অভিপ্রায় ছিল, তিনি আমার ছুটির দরখাস্ত মঞ্জুর করেছেন। অর্থাৎ তার স্বামীকে সে চিঠি লিখছে, তার স্বামী কলকাতার বাইরে আসতে চায় না, বিশেষ করে তার স্ত্রীর সাথে তো নয়। তাই বলছে শামুকের সঙ্গে খোলসের যে সম্পর্ক, অর্থাৎ অবিচ্ছেদ্য সম্পর্ক, তাকে আলাদা করা যায় না। সেই রকম কলকাতার সঙ্গে তোমারও তেমনই সম্পর্ক। যে আমি তোমাদের মেজবউ। আজ 15 বছরের পর এই সমুদ্রের ধারে দাঁড়িয়ে জানতে পেরেছি আমার জগৎ এবং জগদীশ্বরের সঙ্গে আমার অন্য সম্বন্ধও আছে। তাই আজ সাহস করে এই চিঠিখানে লিখছি, এ তোমাদের মেজ বউয়ের চিঠি নয়। প্রথম বলল যে আমি তোমাদের মেজ বউ, বাড়ির বউ হিসেবে সে সম্বোধন করছে। তারপরে বলছি এ তোমাদের মেজ বউয়ের চিঠি নয়, বাড়ির বউ নয়, এ এক ব্যক্তি, যার নাম মৃণাল, তার চিঠি। বাড়ির মেজ বউ থেকে ব্যক্তিতে পরিণত হচ্ছে এই গল্পের মূল কাহিনী। তোমাদের সঙ্গে আমার সম্বন্ধ কপালে যিনি লিখেছিলেন, তিনি ছাড়া যখন সেই সম্ভাবনার কথা আর কেউ জানতো না, সেই শিশু বয়সে আমি আর আমার ভাই একই সঙ্গে সন্নিপাতে জ্বরে পড়ি। অর্থাৎ গল্পের এখনো কথক, নারী চরিত্র, নায়িকা, সে এবং তার ভাই একই সঙ্গে জ্বরে পড়েছে। আমার ভাইটি মারা গেল, আমি বেঁচে রইলাম। পাড়ার সব মেয়েরাই বলতে লাগলো, মৃণাল মেয়ে কি না, তাইও বাঁচলো। বেটা ছেলে হলে কি আর রক্ষে পেত? চুরিবিদ্যায় জম পাকা, দামি জিনিসের পরে তার লোক। অর্থাৎ সমাজে নারীর যে স্থান, তার সমাজে নারীকে মানে একেবারে অযত্নে বেঁচে থাকা বলে যাকে, সেভাবে মেনে নিয়েছে। তার ভাই, বেটা ছেলে, সে মারা গেল। এখনো প্রবাদ আছে যে কই মাছের জান, অর্থাৎ কই মাছ সহজে মরে না, নারীকে কই মাছের সঙ্গে তুলনা করা হয়। তাই বলছে দুজন অসুস্থ হলে একসঙ্গে ভাই বোন, ভাইটি মারা গেল। পাড়ার সব মেয়েরা তাই বলতে লাগলো, মৃণাল মেয়ে কি না, তাইও বাঁচলো। বেটা ছেলে হলে কি আর রক্ষে পেত? তাই বলছে চুরিবিদ্যায় জম পাকা, দামি জিনিসের পরেই তার লোভ। পরেশ তোমাকে বলছে আমার মরণ নেই। সেই কথাটাই ভালো করে বুঝিয়ে বলবার জন্য চিঠিখানি লিখতে বসেছি। যেদিন তোমাদের সম্পর্কে মামা তোমার বন্ধু নীরদকে নিয়ে কনে দেখতে এলেন, তখন আমার বয়স 12। দুর্গম পাড়াগাঁয়ে আমাদের বাড়ি। সেখানে দিনের বেলায় শেয়াল ডাকে। স্টেশনের থেকে 7 ক্রোশ একরা গাড়িতে এসে বাকি 3 মাইল কাঁচা রাস্তায় পালকি করে তবে আমাদের গাঁয়ে পৌঁছানো যায়। সেদিন তোমাদের কি হয়রানি! তার উপরে আমাদের বাংলাদেশের রান্না, সেই রান্নার প্রহসন
আজ মামা বলেন না। অর্থাৎ মৃণালের বাড়ি একেবারে অজ পাড়া গায়ে, স্টেশন থেকে অনেক দূর, যেখানে দিনের আলোতে শিয়ালের ডাক শুনতে পাওয়া যায়। সেই রকম অজ পাড়া গায়ের মেয়ে এবারই বউ কলকাতায় বউ করে নিয়ে আসছে। কেন নিয়ে আসছে? বলছে তোমাদের বড় বউয়ের রূপের অভাব মেজ বউকে দিয়ে পূরণ করবার জন্য তোমার মায়ের একান্ত জিদ ছিল। অর্থাৎ বাড়ির যে বড় বউ, সে খুব একটা সুন্দর দেখতে নয়, ভালো দেখতে না, রূপের অভাব ছিল। সেই অভাব পূরণ করতে এবাড়ির মেজ বউকে সুন্দর, অর্থাৎ মৃণাল খুব সুন্দর, সেই জন্য অত দূর কলকাতা থেকে গ্রাম বাংলায় এসে এই মেয়েকে বউ করে নিয়ে যাওয়ার স্বাদ ছিল ছেলের মায়ের। নইলে এত কষ্ট করে আমাদের শেখায়, তোমরা যাবে কেন? বাংলাদেশে পিলে যকৃৎ অম্লশূল এবং কনের জন্য তো কাউকে খোঁজ করতে হয় না। বাংলাদেশে আর যাই হোক মেয়ের অভাব নেই, খোঁজ করতে হয় না। তারা আপনি এসে চোখে চেপে ধরে, কিছু তো ছাড়তে চায় না। তো মেয়েদের যে স্থান দুমদাম যেখানে বুঝে দিত সেই সময়। বাবার বুক দূর দূর করতে লাগলো। মা দুর্গা নাম জপ করতে লাগলেন। শহরের দেবতাকে পাড়া গায়ের পূজারি দিয়ে কি সন্তুষ্ট করবে? মেয়ের উপর মায়ের ভরসা, কিন্তু সেই রূপের গুমর তো মেয়ের মধ্যে নেই। যে ব্যক্তি দেখতে এসেছে সে তাকে যে দামই দেবে সেই তার দাম। তাই তো হাজার রূপেও গুণেও মেয়ে মানুষের সংকোচ কিছুতে বোঝে না। অর্থাৎ বলছে শহরের দেবতাকে পাড়া গায়ের পূজারি কি দিয়ে সন্তুষ্ট করবে? পাত্রপক্ষকে বলছে দেবতা, আর কন্যাপক্ষ বলছে পূজারি, তাকে সন্তুষ্ট করতে হবে। এখানেই বোঝা যায় সে সময় মেয়েদের দাম সমাজ কিভাবে দিত। রূপের গোমর মৃণালের নেই, তাতেও রূপ থাকলেও মেয়েদের সংকোচ কিছুতেই ঘটে না। সমস্ত বাড়ির, এমনকি সমস্ত পাড়ার এই আতঙ্ক আমার বুকের মধ্যে পাথরের মতো চেপে বসলো। একটা আতঙ্ক চেপে বসলো। সেদিনকার আকাশের মতো যত আলো এবং জগতের সকল শক্তি যেন 12 বছরের একটি পাড়া গায়ে মেয়েকে দুজন পরীক্ষককে দুই জোড়া চোখের সামনে শক্ত করে তুলে ধরবার জন্য পেয়ারাগিরি করছিল। আমার কোথাও লুকোবার জায়গা ছিল না। একটা 12 বছরের মেয়ে, তার দেখাশোনা এসছে, আর দুজন দেখাশোনা করতে এসছে, দুজন পরীক্ষকের মতো তাকে যেভাবে ঘিরে ধরলে তো সাধারণ মানুষ এমনিই ভয় পাবে। আর সেই 12 বছরের মেয়ের কি অবস্থা হয়? সমস্ত আকাশকে কাঁদিয়ে দিয়ে বাঁশি বাজতে লাগলো। তোমাদের বাড়িতে এসে উঠলুম, অর্থাৎ বিয়ে হলো। আমার খুঁতগুলি সবিস্তারে খতিয়ে দেখেও গিন্নির দল সকলে স্বীকার করলেন, মোটের ওপর আমি সুন্দরী বটে। সে কথা শুনে আমার বড় জায়ের মুখ গম্ভীর হয়ে গেল, কারণ তার রূপ নেই। কিন্তু আমার রূপের দরকার কি ছিল তাই ভাবি। রূপ জিনিসটাকে যদি কোনো সেকেলে পণ্ডিত গঙ্গা মৃত্তিকা দিয়ে গড়তেন তাহলে ওর কদর থাকতো। তার রূপ তো কেউ তৈরি করে না, কেউ তো ইচ্ছা করেই বানায় না, বানায় ঈশ্বর প্রকৃতিগতভাবে। কিন্তু ওটা যে কেবল বিধাতা নিজের আনন্দে গড়েছেন, তাই তোমাদের ধর্মের সংসারে ওর দাম নেই। আমার যে রূপ আছে সে কথা ভুলতে তোমার বেশি দিন লাগেনি। অর্থাৎ খুব বেশি দিন যে অবহেলা ব্যতীত ছিল তা নয়, অর্থাৎ অবহেলাও বুঝেছে। কিন্তু আমার যে বুদ্ধি আছে সেটা তোমাদের পদে পদে স্মরণ করতে হয়। ওই বুদ্ধিটা আমার এতই স্বাভাবিক যে তোমাদের ঘরকন্যার মধ্যে এতকাল কাটিয়েও আজও সে টিকে আছে। মা আমার এই বুদ্ধিটার জন্য ভীষণ উদ্বিগ্ন ছিলেন। মেয়ে মানুষের পক্ষে এক বালাই। মেয়ে মানুষ যদি যুক্তি দিয়ে কথা বলে, বুদ্ধি দিয়ে কথা বলে, ধরে নেওয়া হতো যে সংসারে ও টিকবে না, বেশি দিন সংসার করতে পারবে না। সেই কথাই বলছে। মা বাবা খুব চিন্তা করতো মেয়ের যে বুদ্ধি আছে তাই নিয়ে। যাকে বাধা মেনে চলতে হবে সে যদি বুদ্ধিকে মেনে চলতে চায় তবে ঠোকর খেয়ে খেয়ে তার কপাল ভাঙবে। আর যে মানুষ বাঁধা সে যদি দড়ি ছিঁড়তে চায় সে ঠোকর খেয়ে খেয়েই তার কপাল ভাঙবে। কিন্তু কি করবো বলো? তোমাদের ঘরের বউয়ের যতটা বুদ্ধির দরকার, বিধাতা অসতর্ক হয়ে আমাকে তার চেয়ে অনেকটা বেশি দিয়ে ফেলেছেন। বেশি ওদের ঘরে থাকলে চুপচাপ, শ্বশুর বাড়িতে থাকতে গেলে চুপচাপ সহ্য করে থাকতে হয়, কিন্তু মৃণাল চুপ করে সহ্য করার মেয়ে নয়, সে যুক্তি দিতে জানে। তোমরা আমাকে মেয়ে যেটা বলে দুবেলা গাল দিয়েছো,
কটু কথাই হচ্ছে অক্ষমের সান্ত্বনা, অর্থাৎ সে আমি ক্ষমা করলুম। মৃণালকে নিয়ে, এবারে মেজবউকে নিয়ে সবাই ঠাট্টা করতো, বলতো মেয়ে জ্যাঠা, জ্যাঠামো বলতো। কিন্তু মৃণাল বুদ্ধিমান, সে বলছে কটু কথাই হচ্ছে অক্ষমের সান্ত্বনা, যারা অক্ষম, তাদের কিছু করার ক্ষমতা নেই, এই কটু কথাই বলেই তাদের সান্ত্বনা, অর্থাৎ সে আমি ক্ষমা করলুম, সে এইসব ক্ষমা করে দিয়েছে। আমার একটা জিনিস তোমাদের ঘর কর্নারের বাইরে ছিল, সেটা কেউ তোমরা জানোনি। আমি লুকিয়ে কবিতা লিখতাম, অর্থাৎ মৃণালের মধ্যে একটা শিল্পী সত্তা রয়েছে, একটা ভালো মন রয়েছে, লুকিয়ে সে কবিতা লিখত। যে সে ছাইপাশ যাই হোক না, যেখানে তোমাদের অন্দরমহলের পাঁচিল ওঠেনি, সেখানে তোমরা কেউ টের পাও, সেইখানে আমার মুক্তি, সেইখানে আমি। কবিতার মধ্যে, শিল্পের মধ্যে প্রকৃত আমিকে খুঁজে পাওয়া যায়। আমার মধ্যে যা কিছু তোমাদের মেজ বউকে ছাড়িয়ে রয়েছে, সে তোমরা পছন্দ করো না। বাড়ির বউ যেমন হয় তেমন, এর বাইরে যা কিছু তা তারা মেনে নিতে পারেনি, মেনে নিতে চায়নি। আমি যে কবি, এই 15 বছরে তোমাদের কাছে ধরা পড়েনি। উনি যে লিখতে পারে কবি, এই 15 বছরে কেউ তা জানতে পারেনি। ওই নিজের ঘরের মধ্যেই সে তার শিল্পী সত্তা কাজে লাগিয়েছে, নিজেকে নিজের মতো করে খুঁজেছে। তোমাদের ঘরের প্রথম স্মৃতির মধ্যে সবচেয়ে যেটা আমার মনে জেগেছে বা যাচ্ছে, সে তোমাদের গোয়াল ঘর। অন্দরমহলে সিঁড়িতে উঠবার ঠিক পাশের ঘরেই তোমাদের গরু থাকে, সামনে উঠোনটুকু ছাড়া তাদের আর নড়বার জায়গা নেই। সেই উঠোনের কোণে তাদের জাবনা দেবার কাঠের গামলা, সকালে বেহারারা নানা কাজ, উপবাসী গরুগুলোকে যতক্ষণ সেই গামলার ধারগুলো চেটে চেটে চিবিয়ে খাবলা করে দিত, আমার প্রাণ কাঁদত। ওরা গরুগুলো যে বাঁধা থাকতো ছোট্ট জায়গা, কোথাও যাওয়ার জায়গা নেই, ঠিকমতো চাকর বাকরটা খেতেও যায় না, তার জন্য মৃণালের দুঃখ হতো, প্রাণ কাঁদত। আমি পাড়াগাঁয়ে মেয়ে, তোমাদের বাড়িতে যেদিন নতুন এলুম, সেদিন সেই 2টি গরু এবং 3টি বাছুরি সমস্ত শহরের মধ্যে আমার চিরপরিচিত আত্মীয়ের মতো আমার চোখে ঠেকলো। গরুগুলোকেও চির আত্মীয় মনে হলো। যতদিন নতুন বউ ছিলাম, নিজে না খেয়ে লুকিয়ে ওদের খাওয়াতাম। যখন নতুন ছিল, নিজে না খেয়ে মৃণাল ওদের খাওয়াতো। যখন বড় হলুম, তখন গরুর প্রতি আমার প্রকাশ্য মমতা লক্ষ্য করে আমার ঠাট্টার সম্পর্কীয়রা আমার গোত্র সম্বন্ধে সন্দেহ প্রকাশ করতে লাগলো। অর্থাৎ যখন প্রকাশ্যে সে গরুগুলোকে খাওয়াতো, আদর করতো, স্নেহ করতো, তখন যারা ঠাট্টা সম্বন্ধীয়, ঠাট্টার ছলে নানা রকমভাবে মৃণালকে তাচ্ছিল্য করত। আমার মেয়েটি জন্ম নিয়েই মারা গেল। আমাকেও সে সঙ্গে যাওয়ার সময় ডাক দিয়েছিল, সে যদি বেঁচে থাকতো তাহলে সেই আমার জীবনে যা কিছু বড়, যা কিছু সত্য, সমস্ত এনে দিত। মৃণাল মা হতে চেয়েছিল, মা হতে গিয়ে সে দুঃখ পেয়েছে, যন্ত্রণা পেয়েছে, কিন্তু শিশুটিকে বাঁচাতে পারেনি, শিশুটি বাঁচেনি। তাই বলছে আমাকেও সে সঙ্গে যাওয়ার ডাক দিয়েছিল, অর্থাৎ সে তো গেছে, কিন্তু মৃণালকেও ডাক দিয়েছিল। সে যদি বেঁচে থাকতো তাহলে সেই আমার জীবনে যা কিছু বড়, যা কিছু সত্য, সমস্ত এনে দিত। তখন মেজ বউ থেকে একবারে মা হয়ে বসত। মা যে এক সংসারের মধ্যে থেকেও বিশ্ব সংসারে, মা যে এক সংসারের মধ্যে থেকেও বিশ্ব সংসারের, মা হওয়ার দুঃখটুকু পেল, কিন্তু মা হওয়ার মুক্তিটুকু পেল না। মা হওয়ার সমস্ত যন্ত্রণা, সমস্ত দুঃখ মৃণাল ভোগ করেছে, কিন্তু মা হওয়ার যে মুক্তি, আনন্দ, বিশ্ব সংসারের মধ্যে ছড়িয়ে পড়ার আনন্দ, সে আনন্দ মৃণাল পায়নি, কারণ জন্মের পরেই তার মেয়ে মারা গেছে। মনে আছে ইংরেজ ডাক্তার এসে আমাদের অন্দর থেকে আশ্চর্য হয়ে গিয়েছিল এবং আতুর ঘর দেখে বিরক্ত হয়ে বকাবকি করেছিল। সদরে তোমাদের একটুখানি বাগান আছে, ঘরের সাজসজ্জা আসবাবের অভাব নেই, আর অন্দরটা যেন পশমের কাজের উল্টো পিঠ। সেদিকে কোনো লজ্জা নেই, শ্রী নেই, সজ্জা নেই। সেদিকে আলো মিটমিট করে জ্বলে, হাওয়া চোরের মতো প্রবেশ করে, উঠোনের আবর্জনা নড়তে চায় না, দেওয়ালের এবং মেঝের সমস্ত কলঙ্ক অক্ষয় হয়ে বিরাজ করে। একটা আঁতুর ঘর করেছে, যেটি হাওয়া ঢোকে না, গুমটি, অন্ধকার, সাথে ধুলো ময়লা জড়িত। তাই ডাক্তার এসে বকাবকি করছে, কিন্তু ডাক্তার একটু ভুল করেছিল।
সে ভেবেছিল এটা বুঝি আমাদের অহোরাত্র দুঃখ দেয়। ঠিক উল্টো। অনাদর জিনিসটাই ছাইয়ের মতো। সে ছাই আগুনকে হয়তো ভিতরে ভিতরে জমিয়ে রাখে, কিন্তু বাইরে থেকে তার তাপটাকে বুঝতে দেয় না। তেমনই বাইরের জিনিসপত্র দেখে ভিতরের দুঃখটাকে সম্পূর্ণ বোঝা যায় না। ডাক্তারও হয়তো বুঝতে পারেনি। মৃণাল বা ডাক্তার সেই ঘরটা দেখে হয়তো খানিকটা অনুশোচনা করেছিল, বকাবকি করেছিল, কিন্তু তার ভিতরে যে দুঃখ আছে তা তো কেউ বোঝেনি। ছাই চাপা আগুনের মতো সেও চাপা পড়েই আছে। আত্মসম্মান যখন কমে যায় তখন অনাদরকে তো অনার্য বলে মনে হয় না, সেই জন্য তার বেদনা নেই। তাই তো মেয়ে মানুষের দুঃখ বোধ করতেও লজ্জা পায়, মানে দুঃখের কথাও বলতে পারে না সহজেই সবার কাছে। আমি তাই বলি, মেয়ে মানুষকে দুঃখ পেতেই হবে। এইটি যদি তোমাদের ব্যবস্থা হয় তাহলে যতদূর সম্ভব তাকে অনাদরে রেখে দেওয়াই ভালো। আদরে দুঃখের ব্যথাটা এবার বেড়ে বেড়ে ওঠে। মানুষ জন্ম থেকে দুঃখ পেতে পেতে অভ্যস্ত, হঠাৎ আদর পেলে তার কি সয়? সয় না। যেমন করেই রাখো, দুঃখ যে আছে এ কথা আমি মনে করবার কথাও কোনদিন মনে আসেনি। আঁতুর ঘরে মরণ মাথার কাছে এসে দাঁড়ালো, মনে ভয়ই হলো না, মনে ভয়ই হলো না। জীবনে আমাদের কি বা যে মরণকে ভয় করতে হবে? জীবনে আর কি বা যে মরণকে ভয় করতে হবে? যে জন্ম থেকেই মানুষের জীবন যে দুঃখ যাতনার মধ্যে হয়েছে, যে সংসারের মধ্যে অবহেলা হয়ে আছে, তার কাছে আর মৃত্যু কি ভয় পেতে হবে? আদরে যত্নে যাদের প্রাণের বাঁধন শক্ত করেছে মরতে তাদেরই বাঁধে। যারা আদর যত্নে পেয়ে বড় হয়েছে, স্নেহের বাঁধনে বাঁধা রয়েছে, তাদেরই মরতে ভয় লাগে। সেদিন জম যদি আমাকে ধরে টান দিত তাহলে আলগা মাটি থেকে যেমন অতি সহজে ঘাসের চাপড়া ওঠে উঠে আসে সমস্ত শিকড় শুদ্ধ, আমি তেমনি করে উঠে আসতাম। সেদিন যদি জম তাকে নিয়ে যাওয়ার জন্য আসতো, আলগা মাটি শিকড় যেভাবে ধরে থাকে, অল্প টানলেই গাছ উপড়ে যায়, সেভাবে নির্দ্বিধায় মৃণালও চলে যেত ঘুমের সাথে, তো মৃত্যুবরণ করতো। বাঙালি মেয়ে তো কথা কথা মরতে যায়, কিন্তু এমন মরায় বাহাদুরিটা কি? মরতে লজ্জা হয়? তোমাদের পক্ষে ওটা ওটা এতই সহজ? মরতে লজ্জা হয়। বাঙালি মেয়ে মরণ যেন তার কাছে কিছুই না, তবুও মরতে লজ্জা হয়। এর মধ্যে বীরত্ব বা কি আছে? আমার মেয়েটি তো সন্ধ্যা তারার মতো ক্ষণকালের জন্য উদয় হয়ে অস্ত গেল। তার জন্মের কিছুক্ষণ পরে মারা গেছে। মৃত্যু জন্মায়নি, জন্মে কিছুক্ষণ পরে মারা গেছে। আবার আমার নিত্যকর্ম এবং গরু বাছুর নিয়ে পড়লুম। জীবন তেমনি করে করতে করতে শেষ পর্যন্ত কেটে যেত। আজকে তোমাকে এই চিঠি লিখবার দরকারই হতো না। নিশ্চয়ই কোনো বড় কারণ ঘটেছে চিঠি লেখার, পরবর্তী স্তবগুলো পড়লে বোঝা যাবে। কিন্তু বাতাসে সামান্য একটা বীজ উড়িয়ে নিয়ে এসে পাকা দালানের মধ্যে অশ্বত্থ গাছের অঙ্কুর বের করে শেষকালের এইটুকু থেকে ইটকাটের বুকের পাঁজর বিদীর্ণ হয়ে যায়। আমার সংসারের পাকা বন্দোবস্ত মাঝখানে ছোট একটুখানি জীবনের কথা কোথা থেকে উড়ে এসে পড়লো, তারপর থেকে ফাটল শুরু হলো। কোথাও সে বেঁচে থাকার রসদ খুঁজে পাচ্ছে। কেন পাচ্ছে? দেখছি। বিধবা মার মৃত্যুর পরে আমার বড় জায়ের বোন বিন্দু তার খুড়তুতো ভাইদের অত্যাচারে আমাদের বাড়িতে তার দিদির কাছে এসে সেদিন আশ্রয় নিল। তোমরা সেদিন ভাবলে এ আবার কোথাকার আপদ? বিধবা মার মৃত্যুর পরে বড় জায়ের বোন বিন্দু সেই বাড়িতে আশ্রয় নিয়েছে। বাড়ির সকলেই স্বভাবত তাকে আপদ বলে মনে করছে। আমার পোড়া স্বভাব, কি করবো বলো? দেখলুম তোমরা সকলেই মনে মনে বিরক্ত হয়ে উঠেছ। সেই জন্য এই নিরশ্রয় মেয়েটির পাশে আমার সমস্ত মন যেন একেবারে কোমর বেঁধে দাঁড়ালো। যে মেয়েটি অসহায় বিন্দু, তার পাশে সবাই যখন অবহেলা করছে, এই মৃণাল দাঁড়ালো। পরের বাড়িতে পরের অনিচ্ছাতে এসে আশ্রয় নেওয়া, সে তো কত বড় অপমান। দায়ে পড়ে সেও যাকে স্বীকার করতে হয়, তাকে কি একটা ছেলে দেখা যায়? নিজেই মৃণাল অবহেলার মধ্যে রয়েছে, তারপরে পরের বাড়িতে যখন আরেকটা নিয়ে এসে থাকছে, তার দুঃখটা মৃণাল বুঝেছে যে সে সহজ কথা নয় পরের বাড়িতে এসে থাকা। তারপরে দেখলুম আমার বড় জায়ের দশা। তিনি নিতান্ত দরদে পড়ে বোনটিকে নিজের কাছে এনেছেন, কিন্তু যখন দেখলেন স্বামীর অনিচ্ছা, তখন এমনই ভাব করতে লাগলেন যেন এ তার এক বিষম বালায়, যেন একে দূর করতে পারলে তিনি বাঁচেন। এই অনাথ বোনটিকে
মন খুলে প্রকাশে স্নেহ দেখাবেন এমন সাহস তার হলো না, তিনি পতিব্রতা। বড় যা স্বামী সেবা করে, স্বামীর কথাই তার বক্তব্য। তখন দেখলেন স্বামীও ঠিক নারাজ এবং এনে ফেলেছেন বড় যা, তো নিজেও সেই বোনটির প্রতি স্নেহ দেখাতে পারছেন না, নিজেও ঠিক যত্ন দূরের কথা তাকে সামান্য আশ্রয় দেবে মুখ ফুটে সেটুকু বলতে পারছে না। এই সংকট দেখে মন আরো ব্যথিত হয়ে উঠল। দেখলুম বড় যা সকলকে একটু বিশেষ করে দেখিয়ে দেখিয়ে বিন্দুর খাওয়া পড়ার এমনই মোটা রকমের ব্যবস্থা করলেন এবং বাড়ির সর্বপ্রকার দাসী তাকে অনুভবে নিযুক্ত করলেন যে আমার কেবল দুঃখ নয় লজ্জা বোধ হলো। তিনি সকলের কাছে প্রমাণ করবার জন্য ব্যস্ত যে আমাদের সংসারের ফাঁকি দিয়ে বিন্দুকে ভারী সুবিধাবাদে পাওয়া গেছে। ও কাজ দেয় বিস্তার, অথচ খরচ হিসাব বেজায় সস্তা। অর্থাৎ তার বড় যা এমন ভান করলেন যে একটা কাজের লোক পাওয়া গেছে, যে কাজের লোককে মাইনে দিতে হয় না, শুধু খাওয়া দিয়েই তাকে দিয়ে সমস্ত কাজ করিয়ে নেওয়া যায়। এই পতিব্রতা স্ত্রী স্বামীর মন রাখতে নিজের বোনকে যেমন যত্ন করছে না, তেমন কাজের লোকে নিযুক্ত করে দিলেন। তো এখন এই পর্যন্ত। এর পরের পরবর্তী আলোচনা হবে, পরবর্তী গল্পটি হবে। দেখা যাবে যে এই বিন্দু শেষে কি হলো। এই বিন্দু শেষে বিয়ে হলো, তার বর বা কেমন হলো, তার স্বামীর শ্বশুর বাড়িতে সে কীরূপ আত্মীয়তা পেলো, সম্বন্ধ পেলো, এবং মৃণাল তার পাশে কীভাবে শেষ পর্যন্ত থাকলো, এবং এই চিঠি তাকে কেন লিখতে হলো, সমস্ত দেখা যাবে, শোনা যাবে এর পরের ভিডিওতে। এই গল্প আরও আকর্ষণীয়, মূল আকর্ষণীয় বিষয় পরের পর্বে দেখা যাবে। তাই চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করুন, সাবস্ক্রাইব করে রাখুন, এবং পরবর্তী পর্বে এই গল্পের মূল রহস্য জানা যাবে। মৃণালের পরিণতি কী হলো, মৃণালের শ্বশুর বাড়ি তার স্বামী কেমন হলো, আর কেন চিঠি দিচ্ছে, সমস্তই জানা যাবে। তাই আজ এই পর্যন্ত, পরবর্তী ভিডিওতে দেখা হচ্ছে।